নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংককে মাত্র 30 মিনিটের মোহাম্মদ ইউনূসের বৈঠক। আর সেই বৈঠকের পরেই যেটা দেখা গেল যে বাংলাদেশ রীতিমতো ঠান্ডা হয়ে গেছে। বাংলাদেশ রীতিমতো সুর নরম করে ফেলেছে। বাংলাদেশ রীতিমতো তার ভোল বদল করে ফেলেছে, ডিগবাজি খেয়ে ফেলেছে। কেননা মোদির যে ব্যাংককে ইউনূসের সঙ্গে 25 থেকে 30 মিনিটের বৈঠক, সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে যা বলার বলে দিয়েছেন, যা ধ্যাতানি দেওয়ার তা কিন্তু দিয়ে দিয়েছেন। আর তারপরেই বাংলাদেশ কোথাও যেন ইউটার্ন নিতে বাধ্য হয়েছে। ভারতের বিরুদ্ধে যে ইউনূস সরকারের মনোভাব, সেই মনোভাব কোথাও যেন এখন একেবারে নরম হয়ে গেছে। যে কলকাতার অর্থনীতি বাংলাদেশ নাকি ডুবিয়ে দিয়েছে, সেই কলকাতার চিকিৎসা নিতে এবার নতুন করে বাংলাদেশিরা ভিসার জন্য বারবার আবেদন করছে, এবং সেই ভিসা যাতে ভারত সরকার দেয় সেই জন্য রীতিমতো একেবারে ভারতের প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরতে বাধ্য হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। আর এই পরিস্থিতিতে এখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলতে বাধ্য হচ্ছেন যে তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চান। তারা চান যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে গিয়ে, ভারতের কলকাতা কিংবা ভেলোরে গিয়ে সুচিকিৎসা করান, ভারতীয় ডাক্তারদের চিকিৎসা যাতে তারা পান। কিন্তু সেই সুযোগটা এখনও বাংলাদেশিদের ভারত দিচ্ছে না। তবে সেই আশায় বাংলাদেশ যে বসে রয়েছে সেটা কিন্তু এদিন কার্যত একেবারে স্পষ্ট ভাষায় স্বীকার করে নিলেন মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা। আর সেই কথা স্বীকার করতে গিয়ে এদিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মিডিয়ার সামনে ঠিক কি বললেন, বন্ধুরা দেখুন। আপনারা জানেন দুটো ভিজিটের মধ্যে হয়েছে, একটা চীনে আর একটা বিমস্টেক সম্মেলন উপলক্ষে ব্যাংককে। তো বাই এন্ড লার্জ যদি আমি খুব সংক্ষেপে বলি তাহলে যে দুটো সফরই মোটামুটি আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে, যেরকম আমরা চাচ্ছিলাম। চীনে কিছু কিছু বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে। হাইয়েস্ট লেভেলের সাথে যোগাযোগ হওয়াটা ইম্পর্টেন্ট, কারণ আমরা এটাকে এভাবে দেখছি যে রাজনৈতিক যোগাযোগ সর্বোচ্চ পর্যায়ে থাকলে তখন অন্যান্য পর্যায়ে সম্পর্ক আগানো সহজ হয়। তো আমার মনে হয় চীনের সফরটা এদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং সেখানে বিমস্টেকের সদস্য যারা প্রায় সবার সাথেই দ্বিপাক্ষিক আলাদাভাবে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে। এটা এই সরকারি দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল, এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে, এবং দুই পক্ষই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে। আমরা ভারতীয়দের যে প্রেস রিলিজ এই বৈঠকের পর তাতে দুটো জিনিস পেয়েছি। একটা হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে একটা তাগিদ ওদের পক্ষ থেকে এসেছে, গণতন্ত্র ঠিক রাখার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে বক্তব্যগুলো উত্তেজনা ছড়ায়, সেটা বাংলাদেশকে পরিহার করার একটা আহ্বান সম্মত তারা জানিয়েছে। দুটো যদি একটু আমাদের পক্ষ থেকে বলেন। আচ্ছা, প্রথমত দেখুন, নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন, কারণ এই সরকার তো নিজের থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব তাদের দায়িত্ব শেষ করে, যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যথাশীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া। এটা এই সরকারেরও অঙ্গীকার। কাজেই এটা যদি অন্য কেউ বলেন, এ কথা প্রায়শই উচ্চারিত হয়, এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য, এক ধরনের প্রেডিক্টেবিলিটির জন্য। কারণ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, তারা জানতে চাইতেই পারেন যে কীরকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি। এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন, আমরা এটাকে সেভাবেই দেখি। আর যেটা বলছেন যে আর অন্য প্রসঙ্গটা উত্তেজনাকর, এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে একমত। এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তা তো না। হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো, অনর্থক সমস্যার সৃষ্টি করা। একই কাজ ভারত থেকে হয়ে থাকে। আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনারা তো প্রতিদিনই অত্যন্ত শক্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন।
এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন। আমরা এটাও বলেছি বিভিন্ন সময় যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি। যে কোনো একজন চীন সফরে তিস্তা চুক্তি প্রকল্প নিয়ে আপনারা কথা হয়েছে এবং আমি যদি দেখি যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখানে বলা হচ্ছে তিস্তা প্রকল্পে ভারতীয় চীনের কোম্পানিগুলোকে স্বাগত জানানো হয়েছে। একই সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যখন বৈঠক হয়েছে তিস্তা পানি চুক্তি বন্টনের বিষয়ে আলাপ হয়েছে, কোনটার অগ্রগতি বেশি হয়েছে? অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যা সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা MOU আছে ওই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা, যেটাকে বলে আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। আমরা বিমস্টেকের সম্মেলনে ওনাদের সচিবের, পররাষ্ট্র সচিবের একটা ব্রিফিং দেখলাম এবং সেই ব্রিফিংয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার ফেরত আনার বিষয়, এবং সেখানে তিনি বলেছেন যে এই ধরনের, যেহেতু আমরা এখন একটা ভালো পরিবেশে কথাবার্তা বলছি, এই সময় এই ধরনের কথাবার্তা বা এই প্রসঙ্গ না ওঠাই উনি এক ধরনের অ্যাভয়েড করে গেছেন। আপনাদের দিক থেকে যখন এই প্রসঙ্গটি উঠেছে বা আমাদের দিক থেকে যখন প্রসঙ্গটি উঠেছে তখন ওনাদের উত্তর কিছু ছিল কিনা সেটা আমরা জানতে চাই। এই বিষয়ে আসলে কোনোরকম কোনো কথাবার্তা হয়েছে? দেখুন, বিষয়টি উত্থাপিত হয়েছে কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি, আমি এটুকুই বলবো। মানে আপনারা যে প্রশ্ন করেছেন, আপনারা চিঠি পাঠিয়েছেন, সেটার প্রেক্ষিতে ওনাদের জবাব কি ছিল? ইতিবাচক ছিল কিনা? আমি যেটা বলছি সেটা হলো এরকম যে এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। সম্পর্কে অস্বস্তি তৈরি করে এরকম বক্তব্য ওই পাশ থেকে আসছে এবং সাবেক ও পলাতক প্রধানমন্ত্রী সেটা দিচ্ছে। আপনারা এই অস্বস্তির জায়গাটা উল্লেখ করেছেন, কিন্তু ভারতীয়রা কিন্তু বলেছে যে অস্বস্তি তৈরি করে এমন কিছু যেন তারা অ্যাভয়েড করা উচিত, তারা অ্যাভয়েড করতে চায়। একই সাথে বিক্রম মিস্ত্রির উত্তরে আমার একটা বিষয় ছিল যে আমরা পিপুল সেন্ট্রিক রিলেশনশিপ চাই বাংলাদেশের সাথে। এখন মাননীয় উপদেষ্টা বেশ কয়েকদিন পার হয়ে গেল, আমরা যে সম্পর্কের যে স্থবিরতা কেটেছে কি কাটেনি সেটা তো অনেকগুলো বিষয় দিয়ে আমরা বুঝতে পারি। ভিসা এখনো একই অবস্থায় আছে, ভিসা ওপেন না হওয়ার বিষয়টি আমরা তুলেছেন কিনা, ভিসা ওপেন করার বিষয়টা এসেছে কিনা? দেখুন, ভিসা হচ্ছে একটা দেশের সম্পূর্ণ সফরেন রাইটস। তারা যদি না দেয় আপনি কিছুই করতে পারবেন না, তাদেরকে আপনি বলতে পারবেন না কেন দিচ্ছেন না, এই প্রশ্ন আপনি উত্থাপন করতে পারবেন না। আমরাও বন্ধ করে দিতে পারি, সে নিয়েও তারা, আমরা যেমন আগরতলাকে বন্ধ করে দিয়েছিলাম সাময়িকভাবে, আবার আমরা খানিকটা চালু করেছি। এখন পিপল সেন্ট্রিক কথাটা আসলে তো এক একজন এক একভাবে নিতে পারেন, কিন্তু যেটা স্পষ্ট করা হয়েছে জনাব মোদী এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। আমি এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবেই দেখতে চাই। ভিসার ব্যাপারটা তাদের ব্যাপার, আমরা চাইবো যে তারা রিজার্ভ করুক, কিন্তু না হলে যেটা বিষয় হবে সেটা হলো যে কোনো প্রকৃতিতে তো কোনো ভ্যাকুয়াম থাকে না। যদি সেখানে ভিসার অভাবে লোকজন যেতে না পারে তারা অন্য কোথাও যাবে এবং যাচ্ছে ইতিমধ্যে। আমরা সেটাও মানে সহায়তা করব যে সমস্যা যাতে না হয়, কারণ আমাদের লোকজনের যে কারণে ভারতে যেত সেই কারণগুলি যদি অন্য কোনো দেশের সমাধান করা যায় আমরা সেটাও চেষ্টা করব। আর যদি আমরা চাইবো যে ভারত ইজ করুক, কিন্তু এটা তাদের নিজেদের ব্যাপার, তারা যদি চায় ইজ করবে তাহলে তাদেরও স্বার্থ উদ্ধার হবে, আমাদেরও স্বার্থ উদ্ধার হবে। কারণ আমরা জানি যে আসলে বিশেষ করে কলকাতার অর্থনীতিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, হসপিটালগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিসা না দেওয়ার কারণে। মাননীয় উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টার উপর অতীতে এখানে অন্যায় অবিচার হয়েছে, নরেন্দ্র মোদী সাহেব এগুলো কিছু উল্লেখ করেছেন কিনা, কোন সহানুভূতি জানিয়েছেন কিনা, কি বলেছিলেন আসলে? আর যে হাসিবের প্রশ্নের উত্তর দেখতে অস্বস্তি তৈরি করার মতো বক্তব্য
অস্বস্তি তৈরি করা যায় সেটা তো দুই পক্ষকেই পরিহার করে চলতে হবে, এটাই কথা। আচ্ছা, আমাদের প্রধান উপদেষ্টার উপর অতীতে দেশে অন্যায় বা অবিচার হচ্ছে, এই বিষয়গুলো উনি উল্লেখ করেছেন কিনা, জানতে চেয়েছেন কিনা, কোনো সহানুভূতি প্রকাশ করেছেন? আমার মনে হয় এত গভীরে না ঢোকাই ভালো। এটা ধন্যবাদ। ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমরা জানি বাংলাদেশের পক্ষ থেকে কিছু মিটিং এর প্রস্তাব দেওয়া হয়েছিল সচিব পর্যায়ে, পররাষ্ট্র সচিব পর্যায়ের পরবর্তী বৈঠকের একটি তারিখ আলোচনার বিষয় নিয়ে আর জেআরসি মিটিং, যেহেতু আমরা তিস্তা পানি চুক্তির বিষয়ে আলাপ করছি, জেআরসি মিটিং এর কোনো আলাপ হয়েছে না বা ওই পাশে জেআরসি, আমি যতটুকু জানি জেআরসি ইতিমধ্যেই কার্যকলাপ শুরু করেছে। অগ্রগতি আমরা জানতে পারবো যখন আরো এগোবে। আর পররাষ্ট্র সচিব পর্যায়ে তো সভা হয়ে গেছে। আমরা একটা চাচ্ছিলাম যে আপনারা জানেন যে রিজিওনাল কোঅপারেশনের ব্যাপারে চিফ অ্যাডভাইজার সাহেব খুবই সিরিয়াস, এবং সেই প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে জয়েন্ট সেক্রেটারি লেভেলে তো মিটিং হয় সাথে, এটা সচিব পর্যায়ে তোলা যায় কিনা। এটা আমরা তো এর আগেই জানি যে এটা কোনো পজিটিভ রেসপন্স আমরা পাইনি, এ নিয়ে আর কোনো অগ্রগতি হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব প্রস্তাব ভারতকে দেওয়া হয়েছে, এখন ভারতের উত্তরের অপেক্ষায় থাকা। আমরা বরং এটাকে এভাবে না দেখি, আমরা দুপক্ষ মিলিয়েই তো সম্পর্ক আগাতে হবে। আমরা এটাকে চালু রেখেছি এবং আমরা আশা করবো যে আগামী দিনে সম্পর্ক আরো ফলোআপটা কি, নেক্সট হোয়াট ভারতের সাথে আমরা নেক্সট কোন স্টেপে যাচ্ছি, কোনো অগ্রগতি এর মধ্যে আমরা আশা করতে পারি কিনা? এটা একটু সময় লাগবে তো, তাই না? আমরা মাত্রই তো ভিজিটটা হলো এবং দেখা সাক্ষাৎ হলো, দেখি আমরা আগামী 1 মাসে আমরা কি করতে পারি। ধন্যবাদ আপনাদের। বন্ধুরা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের ব্যাংককে যে বৈঠক, সেই বৈঠকের পরেই কিন্তু বাংলাদেশের তরফে, বাংলাদেশের বেশ কিছু মিডিয়ার তরফে এটা বলার চেষ্টা হচ্ছিল যে মোহাম্মদ ইউনূস নাকি নরেন্দ্র মোদীকে সব ধরনের ক্ষোভ নাকি একেবারে উগরে দিয়েছেন। যেভাবে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে আর বারবার বাংলাদেশের ইউনূস সরকার শেখ হাসিনাকে চেয়েও হাতে পাচ্ছে না, সে নিয়েও নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার ক্ষোভ প্রকাশ করেছেন। এমনই কিন্তু নানান দাবি বাংলাদেশের মিডিয়ার তরফে, এমনকি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে টিম, সেই টিমের তরফে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল। কিন্তু তার কিছুক্ষণ পরেই ভারতের তরফে, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে আসলে বাংলাদেশকে ভারত ঠিক কী বলেছে, বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে ঠিক কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আর তারপরেই কিন্তু বাংলাদেশের এই যে মিথ্যাচার, এই যে প্রোপাগান্ডা প্রচারের চেষ্টা, সমস্ত কিছুরই কিন্তু ভান্ডাফোড় হয়ে যায় এবং ভারত কিন্তু পরিষ্কার ভাষায় জানিয়ে দেয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের যে 25 থেকে 30 মিনিটের বৈঠক, সেই বৈঠকে মূলত ভারত বাংলাদেশকে দুটি কথা বলেছিল। আর সেই দুটি কথা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে যেসব বিষোদ্গার বাংলাদেশের তরফ থেকে করা হচ্ছে, ভারতের বিরোধিতায় যেসব কথা বলা হচ্ছে, যেসব গ্রুপবাজি করা হচ্ছে, সেসব যাতে অবিলম্বে বন্ধ হয়, সেটা কিন্তু ভারত মোটেও ভালো চোখে দেখছে না। আর দ্বিতীয় যে কথাটা ভারতের তরফে বাংলাদেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, সেটা হচ্ছে যে অবিলম্বে বাংলাদেশে নির্বাচন করাতে হবে এবং নির্বাচিত সরকার কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। আর এই দুটি বিষয়ই ছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের ব্যাংককের বৈঠকের মূল কথা। কিন্তু বাংলাদেশি মিডিয়ার তরফে যেটা বলা হয় যে আসলে নাকি এই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে ফেরত চাওয়া থেকে শুরু করে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের যে দাদাগিরি, সমস্ত কিছুর বিরুদ্ধে নাকি মোহাম্মদ ইউনূস তার ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু ওই যে কথাই বলে না যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তো সেরকমই কিন্তু শেষ পর্যন্ত ব্যাংককের সেই মোদী ইউনূসের বৈঠকের প্রায় 3 দিন পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলেন যে আসলে সেদিনের বৈঠকে কি হয়েছিল। সেদিনের বৈঠকে মোহাম্মদ ইউনূসকে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যাতানি দিয়েছিলেন আর ধ্যাতানিতে কি কি কথা বলেছিলেন, সেটাও কিন্তু এদিন বাংলাদেশের পররাষ্ট্র সচিব স্বীকার করে নিলেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে বাংলাদেশি মিডিয়ার একের পর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিভাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রীতিমতো ঢোক গিললেন এবং অনেক কথাতেই কিন্তু তিনি জবাব গিলে ফেললেন। এমনকি যখন মোহাম্মদ ইউনূসের হাসিনার সময়ে বাংলাদেশে অত্যাচার নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করলেন, তখন কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে এটাও বলতে হলো যে এই নিয়ে আর গভীরে যাওয়ার প্রয়োজন নেই।
এ নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই, কেননা বাংলাদেশের ইউনূস সরকার এখন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে, সম্পর্কটাকে কিন্তু মজবুত করতে চাইছে। আর সেই সম্পর্ক মজবুত করতে গিয়ে বাংলাদেশের তরফ থেকে যাতে আর কোনো ধরনের উত্তেজনামূলক কিংবা ভারত বিরোধিতার কোনো কথা না বলা হয়, সেই চেষ্টা কিন্তু বাংলাদেশের তরফ থেকে পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। এমনকি গত দুদিন ধরে বাংলাদেশে বাটা, কলকাতার যে জুতোর কোম্পানি বাটা, সেই বাটার যে বিভিন্ন শোরুমে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেও বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে রীতিমতো বলতে শোনা গেল যে এই ঘটনাকে তারা মোটেও সমর্থন করেন না। অর্থাৎ বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু শেষ পর্যন্ত এটা বলতে বাধ্য হলো যে বাংলাদেশে যে ভারতীয় কোম্পানির শোরুম, ভারতীয় কোম্পানির বিভিন্ন আউটলেট, সেসবে বাংলাদেশের জিহাদিরা যেভাবে আক্রমণ করছে ভারত বিরোধিতার নামে, সেই আক্রমণ কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার আর সহ্য করবে না। আর সেই কারণেই কিন্তু এই বাটার শোরুমের আক্রমণের ঘটনাতে মোহাম্মদ ইউনূসের প্রশাসন এরই মধ্যে 60 জনের মতো বাংলাদেশিকে গ্রেফতারও করেছে। সব মিলিয়ে মোদ্দা কথা যেটা, যে ব্যাংককে মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকের পর বাংলাদেশ যে পুরোপুরিভাবে সিটিয়ে গেছে, তা কিন্তু এদিন পররাষ্ট্র উপদেষ্টার যে সাংবাদিক বৈঠক, সেই বৈঠকে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আগামী দিনে বাংলাদেশের কুর্সিতে, বাংলাদেশের ক্ষমতায় মোহাম্মদ ইউনূসের সরকার যতদিনই থাকুক না কেন, ভারতের বিরুদ্ধে যে আর বড় বড় কথা বলবে না, ভারত বিরোধিতার পথে যে আর হাঁটবে না, সেটা কিন্তু এদিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কথাতে একেবারে স্পষ্ট হয়ে গেল। তবে হ্যাঁ, এরই মধ্যে তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ বাংলাদেশের ইউনূস সরকার চেয়ে বসে আছে, এমনকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা চালাচ্ছে। সেই চেষ্টা অবিলম্বে যে বাংলাদেশের তরফে বন্ধ হবে না, সেটাও কিন্তু এই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে দিলেন, বলে দিলেন যে সবে তো মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে এবং এই বৈঠক একেবারে সদর্থক হয়েছে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছে। আর এইটাকেই বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চায়। আর সেই চেষ্টার যে ফল, সেই ফল কিন্তু ফলতে একটু সময় লাগবে। অর্থাৎ এই যে চীনকে আগ বাড়িয়ে বাংলাদেশে ঢুকিয়ে ফেলার চেষ্টা, পাকিস্তানকে বাংলাদেশে ঢুকিয়ে ফেলার চেষ্টা, সেই চেষ্টাও যে আগামী দিনে বন্ধ হতে চলেছে, সেটাও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এদিন ঘুরিয়ে স্বীকার করে নিলেন। মোদ্দা কথায়, মোদি ইউনূসের বৈঠকের পর বাংলাদেশ যে মাথা নত করে ফেলেছে, সেটা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এদিন বাংলাদেশি মিডিয়ার সামনে কিন্তু স্বীকার করে নিলেন। তবে বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।